আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই কথাটি বলবো না, কারণ যে দৃশ্যগুলো দেখছি এই দৃশ্যগুলো দেখার পরে আসলে কেমন আছেন কেমন থাকবেন এই বিষয়গুলো আসলে মুখে আর আসে না। একটা স্বাধীন রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের এতগুলো ছাত্র মারা যাওয়ায় যতটুকু অশ্রু তার চোখ থেকে না ঝরেছে তার চেয়ে বেশি অশ্রু ঝরেছে মেট্রো রেলের ভাঙা গ্লাস দেখে, বিটিভির ধ্বংসস্তূপ দেখে। বিষয়টা দেখে হাসবো না কাঁদবো, না কোথাও গিয়ে নিরিবিলি বসে থাকবো, না হঠাৎ করে ডিবি পুলিশ এসে তুলে নিয়ে গায়েব করে দিবে, এই চিন্তা সবকিছু মিলিয়ে ভালো থাকার কিন্তু সুযোগ নেই। তারপরও ভালো থাকার চেষ্টা করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কারণ আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্রান্তি না এনে দেই, ওরা ভবিষ্যতে কি করবে? কারণ ওরা এই দুঃশাসনের যুগে ওরা হারিয়ে যাবে রসাতলে। ভাষাগুলো কেমন হচ্ছে আমি জানি না, তবে যেটা প্র্যাকটিক্যাল তার বাইরে কিন্তু কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা দেখবেন বিশ্ব মিডিয়ার দিকে তাকিয়ে, এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে ভারত আছে, ভারতের মিডিয়ার দিকে তাকিয়ে দেখবেন গত কয়েকদিন লাগাতার, গত শুক্রবার এমন সময় ভয়ঙ্কর অবস্থার মধ্যে ছিলাম আমরা। আজকে শুক্রবার, গত শুক্রবার একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, কিন্তু মনে হয়েছে যেন স্বাধীনতা যুদ্ধের একটা অংশ দেখে এসেছি, স্বাধীনতা যুদ্ধের মধ্য থেকে বের হয়ে একটা নীরব স্থানে বসে আছি। এটা কেমন রাষ্ট্র? 26শে মার্চ বাঙালি জাতির উপরে আক্রমণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা কিন্তু হেলিকপ্টার দিয়ে মানুষের বাড়ির ছাদের উপরে মানুষকে ভীতি প্রদর্শন করেনি। তারা কিন্তু মধ্যরাতে সেনাবাহিনীকে এবং পুলিশ বাহিনীকে রাস্তায় দাঁড় করিয়ে ব্ল্যাঙ্ক শুট করে, ব্ল্যাঙ্ক ফায়ার করে মানুষকে ভয় দেখায়নি। আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশের সোনার ছেলেরা বাংলাদেশ রাইফেলস থেকে রূপান্তরিত বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড, হ্যাঁ বাংলাদেশ এই বর্ডার গার্ডের যারা সদস্য আছে, আমি আপনাদের যারা যদিও আমার ভিডিওটা দেখে থাকেন একটা প্রশ্ন করতে চাই। আমাদের বর্ডারে আমাদের বাঙালিকে, আমাদের বাঙালি ভাইকে, আমাদের বাঙালি বোনকে মেরে ঝুলিয়ে রাখা হয়, আর আপনারা কাঁধে রাইফেল নিয়ে দাদাদের দিকে তাকিয়ে তাকিয়ে মুখ বাঁকা করে হাঁটেন আর হাসেন। আর আমার দেশের রাজধানীতে বসে হানাদার বাহিনীর মতো বন্দুক তাক করে আপনারা আমাদের সন্তানদের উপরে গুলি চালান। মানুষ আছেন? একজন পুলিশ কর্মকর্তা যিনি ডিউটি করে, এই ক্রান্তি আসবে ইনশাআল্লাহ, ক্রান্তি আসবে। একজন পুলিশ কর্মকর্তার সন্তান শহীদ হয়েছে, একজন পুলিশ কর্মকর্তার সন্তান এই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে। পুলিশ কর্মকর্তা তার সিনিয়রদের জিজ্ঞেস করলো, স্যার একটা মানুষকে মারতে কয়টা গুলি লাগে? এই কথাটা যদি আপনি একটু অ্যানালাইজ করেন, আপনি চিন্তা করতে পারবেন না ওনার বুকের ভিতরে কি চলছে। অবশ্যই উনি বের হয়ে আসবে টুডে অর টুমোরো। একজন সম্মানিত প্রফেসর যিনি তার চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন, অব্যাহতি আমিও দিয়েছি, কারণ অনেকগুলো, সেটা সবার কাছে এক্সপ্লেইন না করলেই নয়। এই জাতি লড়াকু জাতি, এটা ভুলে গেল কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রীর বাবা, যাকে অনেকে বঙ্গবন্ধু নামে চেনে, তারই কিছু কথা আছে দুর্নীতির বিরুদ্ধে, তারই কিছু কথা আছে হায়নাদের বিরুদ্ধে, যে কথাগুলো দিয়ে অনুপ্রেরণা জুগিয়েছি। কোন দলমত নির্বিশেষে আমি ব্যক্তিগতভাবে কখনো রাজনীতি করি না। আমি রাজনীতি করি মানুষের জন্য, আমি রাজনীতি করি গণতন্ত্রের জন্য, আমি রাজনীতি করি জাতীয়তাবাদের জন্য। তো সেইখানে তারই সন্তান হয়ে কি করে হাস্যকর বলবো না কাঁদবো? ওই যে বললাম না, নীরবে গিয়ে বসে থাকবো, না হয়তো সত্য কথা বললে ডিবি তুলে নিয়ে গায়েব করে দিবে। কারণ এদেশে তো এখন আর ডিবি তুলে নিয়ে কাউকে গায়েব করে দিতে দুইবার ভাবে না। গতকালও একটা কথা বলেছে যে আমার দেশের পতাকা পদপৃষ্ট হয় কি করে, কি করে সম্ভব? গায়ে সরকারি পোশাক গায়ে দিয়ে রাষ্ট্রের মানুষের কষ্টার্জিত অর্থের ট্যাক্সের টাকায় যে শরীরের পোশাক হয়, সেই পোশাক গায়ে দিয়ে সেই দেশের পতাকা কি করে পদধলিত করা হয়? কুষ্টিয়ার ঘটনার কথা বলছি, ইউটিউবে সার্চ করে দেখবেন। ইউটিউব বন্ধ রাখতে পারবে না এই প্রহসনের সরকার, কেননা ইউটিউব গুগলের একটা সার্ভিস। গুগলের সেন্টার বন্ধ করে রাখলে, অ্যাডসেন্স বন্ধ করে রাখলে এই কয়েকদিনে কয়েক হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এমনিতেই তো দেশ রসাতলে চলে গেছে, ব্যাংকে টাকা নেই। গত লাস্ট 36,000 কোটি টাকা না গত একদিনে লোন করতে হয়েছে এই বাংলাদেশে। তো ব্যাংকের অবস্থা কোথায় আছে? ব্যাংকিং খাত কোথায়? আমি ব্যক্তিগতভাবে একটা চেক নিয়ে ব্যাংকে দাঁড়িয়েছিলাম
কিছু টাকার জন্য আমি টাকাটা তুলতে পারিনি, কারণ আমার কাছে অত টাকা নেই যে সামান্য টাকা, আমি অত মার্চেন্ট কোনো ব্যবসায়ী নই যে আমার চেকটা দেখা মাত্র পাস করে দিবে, আমি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের ব্যবসায়ী নই যে আমার চেকটা গেলেই ব্যাংক পাস করে দিবে। দিতে পারেনি, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে ফিরে আসতে হয়েছে। এই তো হচ্ছে। রেমিটেন্স যোদ্ধারা অনশনে যাচ্ছে, এটাও এক ধরনের অনশন, এটা কিন্তু কাজে দিবে। যদি রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে, রেমিটেন্স না পাঠালে তাদের পরিবারগুলোর একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু এই দেশের স্বৈরাচাররা, কারণ এই দেশ পাকিস্তানি আমলে স্বৈরাচার ছিল না, পাকিস্তানিরা তাদেরকে মোটিভেট করা হয়েছিল, না হয় পাকিস্তান বাংলাদেশ কখনো ডিভাইডেড হতো না, দুটো রাষ্ট্র হতো না। এটা মাঝখান থেকে যারা ছিল দাদাদের চক্রান্তে মুক্তিযুদ্ধ হয়েছে, এটা সবাই জানে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ঘাটলে এগুলো সব বেরিয়ে আসে। যুদ্ধটা কারা বাঁধিয়েছে, যুদ্ধটা কারা করেছে এবং যুদ্ধটা কারা উঠিয়ে এনেছে আসলে কারা। এই যে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে কথা বলেন, আমিও ইন্ডিয়ানদের সাথে একটা কথায় একমত, যদি মুক্তিযুদ্ধ কোটাই দিতে হয় তাহলে তো ইন্ডিয়ানদেরকে দিতে হবে, কারণ যুদ্ধ তো করেছিল ইন্ডিয়ানরা বেশি, আমরা তো মরেছিলাম কুকুরের মতো। এখন যেমন আমাদেরকে কুকুরের মতো ট্রিট করা হচ্ছে, মানুষের মতো নয়। একটা স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনী কখনো তার নাগরিককে অস্থির অবস্থায় রাখবে না, অস্থির করে রাখবে না, তাকে সার্চ করার মতো পরিস্থিতি চলবে না। এখন রাস্তাঘাটের অবস্থাটা হচ্ছে, কিছু কিছু চেকপোস্টে আপনারা দেখবেন যে কিছু কিছু চেকপোস্টে যেভাবে সার্চ করা হয় সেটা পাকিস্তানিরাও করেনি। তো আমরা তো আসলে অলরেডি পাকিস্তানিদের চেয়েও বর্বরতায় এগিয়ে গিয়েছি। এই শাসন না দুঃশাসন, এই শাসন কতক্ষণ টিকবে? আপনি বাঙালি, আপনার শরীরে রক্ত থাকলে গর্জে উঠুন না। ভাবছেন কি ভিডিওতে বলছি? না, ভিডিওতে না, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে রাষ্ট্রের যে কোনো স্বার্থে আমি ওই গাদ্দার নয় যে পিছনে থাকা এই জাতীয় পতাকাটাকে, এখানে আমি জাতীয় পতাকার সামনে বসে আছি মানে কি, আমি আমার জাতীয় পতাকাকে বুক পেতে প্রোটেক্ট করছি, যাতে করে আমার পতাকা সুরক্ষিত থাকে। গুলি যদি লাগে আমার বুকে লাগুক, আমার পতাকায় নয়। আমি পতাকাটাকে এতটাই ভালোবাসি, দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে পরিবার, ঘর, সংসার সবকিছু ত্যাগ করতে দুইবার ভাববো না। কারণ আমি ভাবি কি জানেন, আমার ভাবনা সেটা যে আমার পরিবার একটা সদস্য 4 জন, আমি সহ। আর এই বাংলাদেশে 20 কোটি মানুষের মধ্যে আর অনেক পরিবার আছে অসহায়। যদি আমি একটা পরিবারকে ত্যাগ করে 10টা পরিবারের ভালো করতে পারি, সেখানে অন্যায় কিছু হবে না। আমি আমার সন্তানদেরকেও এই আদর্শে বড় করছি, আমি আমার সন্তানদেরকেও এই পরামর্শই দিচ্ছি, আমি আমার সন্তানদেরকেও এই শিক্ষাই দিচ্ছি, জাতিকে ভালোবাসতে হবে, তাহলে মানুষ হিসেবে, বাঙালি হিসেবে পরিচয় দিতে পারবো। আমরা সারা বিশ্বের কাছে আতিথ্যপরায়ণ একটা রাষ্ট্র ছিলাম, আতিথ্যপরায়ণ একটা জাতি ছিলাম, আতিথেয়তায় আমরা ঊর্ধ্বে ছিলাম। এখন আমরা স্বৈরাচারিতায় ঊর্ধ্বে চলে গেছি সারা পৃথিবীর। আপনারা চিন্তা করতে পারবেন না, স্বাধীনতা যুদ্ধের সময় এতগুলো মিডিয়া আমাদেরকে নিয়ে নিউজ কভার করে নাই, যতগুলো মিডিয়া। আমি অবাক হয়ে গেছি, বিশ্ব মিডিয়া কত সুন্দরভাবে বাংলাদেশের ঘটনাগুলো বিশ্ব দরবারে তুলে ধরেছে, অথচ আমাদের দেশের মিডিয়া, তাদের সংবাদ একটাই, কি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি স্থাপনা। আরে ভাই, স্থাপনা বড় না, তোমার সন্তান বড়। যে মা সন্তান হারিয়েছে, তার সন্তানের মূল্য বেশি না স্থাপনার মূল্য বেশি? স্থাপনা তো কালকে তৈরি করতে পারবো, যে সন্তানটা মারা গেছে আমি কি ওকে ফিরিয়ে আনতে পারবো? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে আমাদের দেশে? মানুষ কেন এখনো ঘরে বসে আছে? কি করবে? কয়টা গুলি করবে প্রশাসন? কয়টা গুলি করবে? ওরা কয়টা গুলি করেছে আপনারা দেখেননি সেদিন ঘটনাটা? আমি দাঁড়িয়ে থেকে দেখেছি, বলতে পারেন উপভোগী করেছি, কারণ তার কয়েক ঘন্টা আগে দেখেছি দাঁড়িয়ে থেকে যে কি করে ছাত্রদেরকে টিয়ার শেল মারা হচ্ছে, কি করে রাবার বুলেট ছোড়া হচ্ছে, কি করে গ্রেনেড মারা হচ্ছে। তারপরে যখন ধাওয়া খেয়ে একটা বিল্ডিং থেকে উঠে পালালো, তখন হাসি পেয়েছে, লজ্জা। নিজের দেশের সন্তানদের বুকে গুলি চালিয়ে, গুলি খরচ করে, 1000 কোটি টাকার অস্ত্র নষ্ট করে এত বড় বোকা না এত বড় দুঃশাসনের ডিক্টেটর আমি আসলে দেখিনি। আমার যতটুকু বয়স তার মধ্যে শুধু স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছিলাম, আফসোস করেছিলাম যে আসলে মুক্তিযুদ্ধের সময় কেন জন্ম হলো না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধে যেতাম, দেশকে শত্রু মুক্ত করতাম, কিন্তু এখন দেখছি যুদ্ধ মনে হয় আবার শুরু হবে। জানি না বাইরে থাকবো না ভিতরে থাকবো, তা জানি না। ভিতর মানে জেলখানা বা গায়েব হয়ে যেতে পারি, এটা অস্বাভাবিক কিছু না। সত্য কথা বললে এই দেশে আপনি শান্তভাবে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, আপনি বুক ফুলিয়ে চলতে পারবেন না। আপনার বুকে আপনারই সেনাবাহিনী, আপনার টাকায়। আমি ট্যাক্স পে করি প্রতি বছর, আমি ট্যাক্স পে করি প্রতি বছর।
আমার যে টাকাটা ট্যাক্স খাতে যাচ্ছে, সেই টাকাটা দিয়ে কয়েক ডজন পুলিশ আর্মির বেতন হচ্ছে। আমি সেই নাগরিক যদি বুক ফুলিয়ে সামনে যাই, আমাকে গুলি করতে দ্বিতীয়বার ভাববে না। আমার খেয়ে আমার পরে আমারই বুকে গুলি চালাচ্ছে রাজার ভেষে। কি চাও? স্বৈরাচার এসেছে বাংলাদেশে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট। আপনি যদি বাঙালি হয়ে থাকেন, সচেতন হয়ে থাকেন, যদি জাতি হিসেবে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়ে গর্ববোধ করতে চান, এখনো সময় আছে। আমি অস্ত্র হাতে তুলে নিতে বলবো না, প্রতিবাদ করুন। কয়টা গুলি করবে আর কজনকে ওরা মারবে? ওরা পদদলিত হয়ে মারা যাবে, ওরা পদদলিত হয়ে মারা যাবে, ওরা পদপৃষ্ঠ হয়ে মারা যাবে। ওদের সংখ্যার চেয়ে আমাদের সংখ্যা অনেক বেশি। শুধু আমাদের মধ্যে বন্দুকের নালার ভয়ে। এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে। এই ভয়টাকে যদি কাটিয়ে উঠতে পারেন, তবেই আমরা আবার স্বাধীন হব। বাংলাদেশে আমরা স্বাধীন জাতি হিসেবে পরিচয় দিতে পারি না। আমি তো স্বাধীন বলতে পারছি না। দলীয়করণ খেলাটা দেখেছে না? ছাত্রলীগ পুলিশদের শাসন করে। এটা কি লজ্জা? যারা পুলিশে চাকরি করেন ব্যক্তিত্ববোধ হারিয়ে ফেলেছেন। যারা বিজিবিতে চাকরি করছেন ব্যক্তিত্ববোধ হারিয়ে ফেলেছেন। চাকরি আগে না ব্যক্তিত্ব আগে? আপনার ব্যক্তিত্ববোধ না আপনার চাকরি? চাকরি গেলে চাকরি পাবেন, চরিত্র গেলে চরিত্র কিন্তু আর ফেরত পাবেন না। এই জিনিসটা মাথায় রেখে তারপরে কাজ করেন। আপনারা যে যার মতো করে ভাবছেন, যে যার মতো করে করছেন, এভাবে তো চলতে পারে না। এভাবে চলবে না, আপনারাও জানেন। পতন নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে সন্তানগুলো হারিয়েছে, যে মাগুলো কাঁদছে, যে বাবাগুলো রাস্তায় রাস্তায় হাঁটছে, আমার ছেলে আর ফিরে আসবে না। তাদের দিকে তাকালে কষ্ট হয়। টিভি খুললে বিশ্ব মিডিয়ার দিকে তাকালে ছি 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 ছি। আমাদের দেশে টিভি চ্যানেল রিমোট কন্ট্রোলের সংখ্যার চেয়ে বেশি। সে দেশে একটা সত্য নিউজ পাবলিশ করার ক্ষমতা নেই। কোথায় আছি আমরা? আমরা কি স্বাধীন বলতে পারবেন? যদি মনে করেন স্বাধীন, তাহলে হাত ঘুটিয়ে বসে থাকেন। আর যদি মনে করেন যে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে হবে, তবে রাজপথে আসেন। হামলা, মামলা, গ্রেফতার কতক্ষণ করবে ওরা? পতন ওদের নিশ্চিত।